তন্ময় ফিরেছে শুনে ওরও কান পেতে, কিন্তু স্পষ্ট কোনো কিছুই শুনতে পারছে না। এত ছোট স্বরে কথা বলে এলো, টেবিলে বসে কান পেতে থাকলে শোনা যায় না। আর এমন আদো আদো স্বরে কণ্ঠ ওরু শুনতে বিরক্ত লাগে। তাই সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। ছোট ছোট পায়ে দরজার পর্দা দ্বারা আড়াল হয়ে কান পেতে দিল। তন্ময় তখন জুতো খুলছে দুয়ারের সামনে। জবেদা বেগম ছেলের ব্যাগ হাতে দাঁড়িয়ে। তন্ময় বলল, ভালো কাজের লোকের সন্ধান পেয়েছি, কাল আসবে বলল। আবার একই প্রসঙ্গ, এইটুকু কাজ আমি একাই করে নিতে পারি। সারাদিন বাসায় একা বসে থাকি, কাজের লোকের প্রয়োজন নেই। একা থাকো বিধায় তো বলছি, সাথী পেয়ে যাবে কথা বলার, না দরকার নেই। তাহলে তুমি আমার কাপড় চোপড়ে হাত দিবে না, আমি নিজেরটা নিজেই ধুয়ে নিব। জাবেদা বেগম অসহায় হয়ে পড়লেন। তন্ময় আবারও বলল, তোমার কোমরে সমস্যা, ডাক্তার না বলেছে বসে কাজকর্ম করতে? এখন তুমি যদি এসব ধোয়া মোছা করো কিভাবে হবে মা? এমন বাচ্চাদের মতো জেদ ধরে থাকলে হয়? ছেলের গম্ভীর মুখ দেখে জাবেদা বেগম আবার তর্ক করল না, বরং রান্নাঘরের দিকে যেতে নিচ্ছিলেন। তন্ময় পিছন থেকে জাবেদা বেগমের চোখের সামনে আজকের নিউজ পেপার মেলে ধরল। সাবিয়ার ছবি দেখে তিনি ভড়কে গেলেন। তন্ময়ের হাত থেকে নিউজ পেপার টাড়িয়ে পড়তে শুরু করলেন। মেয়ের সম্পর্কে এত সুন্দর প্রশংসা পত্রিকায় ছেপেছে দেখে তার চোখ জোড়া ভিজে উঠছে। আঁচলে চোখ মুছতে মুছতে আর্টিকেল বেশ কয়েকবার রিপিট করে পড়ছে। তন্ময় হেসে রুমের দিকে পা বাড়ালো। অরু সঙ্গে সঙ্গে টেবিলে গিয়ে বসেছে। রুমে ঢুকে অরুকে এভাবে দেখে তন্ময় চমকে গেল। অরু আশেপাশে বইয়ের থেকে বেশি অপ্রয়োজনীয় জিনিসপত্র, রুমাল, টিস্যু, ওড়না, সাউন্ড বক্স, এত কিছু সামনে। তন্ময় তরু চেহারা দেখতে পারছে না। এসব কি করে রেখেছিস? অরু মাথা তুলে তাকালো না। বইয়ে নজর রেখে বলল, প্রয়োজনীয় জিনিসপত্র সামনে রেখেছি, দরকার পড়ে আমার। এই পাগলিকে জবাব দিল না তন্ময়। সে বই নিজের কাছে নিয়ে একটা নতুন চ্যাপ্টার বের করে তরুর সামনে দিয়ে বলল, দেখ সলভ করতে পারিস নাকি? ভুল হলে সমস্যা নেই, আমি এসে বুঝিয়ে দেব। ওরু মাথা দোলালো। তন্ময় বাথরুমে গিয়েছে, সেখানে নজর বুলিয়ে বইয়ের দিকে তাকালো। জবেদা বেগমের চোখ জোড়া তখন লাল। তিনি এসে প্রশ্ন করলেন, তোর জন্য কফি করব? বড় মা শুধু এক গ্লাস পানি। আচ্ছা। তন্ময় যখন বেরিয়েছে অরুর সামনে তখন একটা পানির গ্লাস। সে এতটাই ব্যস্ত লেখাপড়ায় যে পানিটুকু খায়নি। তন্ময় জাবেদা বেগমের দিকে কফি নিয়ে এসেছে। অরুর পাশে চেয়ারে বসেছে সবে। তখনই অরুর হাত লেগে পানির গ্লাসটা অসাবধানতাবশত তন্ময়ের উপর পড়ল। তার সাদা শার্টটি ভিজে, বুকের দুপাশে কয়লা স্পষ্ট ফুটে উঠেছে। এবার অরু হন্তদন্ত হয়ে তন্ময়ের বুক পরিষ্কার করতে নেমেছে। তন্ময়কে ঠেলে ঠেলে তার পরিষ্কারের কার্যক্রম চলছে। আর না নিতে পেরে তন্ময় চেঁচিয়ে উঠল, অরু! আচমকা ধমকে অরু কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, সরি ভাইয়া, দেখিনি আমি। তুই দেখিস কি? আমার মাথা গাধা একটা। তোর মতো এমন সেমি পার্সন আমি আমার লাইফে আর দুটো দেখিনি। ওর কান্নাকাটির শব্দ শুনে জাবেদা বেগম চলে এসেছেন। কি হয়েছে? হয়েছে আমার মাথা বলেই তন্ময় রুম থেকে বেরিয়ে গেল। এদিকে ওর টিস্যু নিয়ে কাঁদতে কাঁদতে নাক পরিষ্কার করে জাবেদা বেগমের দিকে তাকালো। তুমি বলো বড় মা, আমি পানি পড়েছে এটা কি আমার দোষ? পানি চেয়েছি আমি, দিয়েছ তুমি, পড়েছে তার গায়ে। তার মানে আমরা তিনজনই সমান অপরাধী। অথচ সে আমাকে ধমকে রাখলো না কিছু। জাবেদা বেগম অরুর মাথায় হাত বুলিয়ে বললেন, থাক কাঁদিস না, কাজ থেকে এসেছে তাই মাথা গরম, এবার হাত পা সামলে রাখবি কেমন? অরু মাথা দুলিয়ে আবার চেয়ারে বসলো। তন্ময় টি শার্ট পরিবর্তন করে এসেছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চেয়ার টেনে পাশে বসলো। অরুর সামনে থেকে বই নিয়ে কয়েকটি টপিক দাগালো করার জন্য। সে খাতা কলম নিজের দিকে নিয়ে বোঝাতে শুরু করেছে। অরুর নাক টেনে টেনে বোঝার চেষ্টা করছে, তবে পারছে না। নাক টানার শব্দে তন্ময় অর্ধেকের কথাই সে শুনতে পাচ্ছে না। তন্ময় শব্দ করে কলম টেবিলে রেখে বলল, তুই বাথরুমে যা, গিয়ে কান্নাকাটি, নাক পরিষ্কার, আরও যত কাজ আছে সেরে আয়, যা। অরু আর একটু শব্দ করে
কেঁদে বাথরুমের দিকে হাঁটা দিল। বাথরুমের রুমে ঢুকে নিজেকে আয়নার দিকে তার কান্না থেমে গেল। ইস, কি বিশ্রী, এভাবে কেউ কান্না করে? ওর মুখ ভালো মতো দেখে কয়েকটি সুন্দর পদক্ষেপ ট্রাই করছে কান্নার। অবশেষে নিজেকে গুছিয়ে নিয়ে বেরোলে। তন্ময় তখন নিজের অফিসে ডকুমেন্টস দেখছে। অরুকে দেখে বলল, বস। অরু বসলো নিজের জায়গায়। আবারও পড়ায় মনোযোগী হলো। তন্ময়ও তাকে মনোযোগ সহকারে ম্যাথমেটিক্স বোঝাচ্ছে। এমন সময় অরুর নাক আবারও পিটপিট করছে। বোঝে ওঠাবার আগে সে হাঁচি দিয়ে উঠল। তন্ময় পাথরের ন্যায় কিছুক্ষণ বসে থেকে উঠে চলে গেল। যাওয়ার পূর্বে বলল, যা, বাসায় যা, গিয়ে হাঁচি কান্না যা আছে শেষ কর কালকের মধ্যে। ওরও মুখ ভেঙে ব্যাগ গোছাতে শুরু করেছে। কত ভাব লোকটার। এই একটু ঝামেলা তো আজকাল হয়েই থাকে, সাধারণ বিষয়। এত রিয়াক্ট করার কি আছে? ওর ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ল। যাবার সময় তার হাতে জাবেদা বেগম চিংড়ি তরকারি ধরিয়ে দিল। এটা তার পছন্দের। বাটি সার্কেলের সামনে রেখে সাইকেল চালিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে গেল। যে তিনি এসে কয়েকবার হাঁচি দিয়ে উঠেছে। 5তলা বারান্দায় দাঁড়িয়ে কফি খেয়ে নিয়ে তার যাওয়ার পথে তাকিয়ে থাকা তন্ময়কে অরু দেখতে পেল না। সে তখনও তার হাঁচি কাশি নিয়ে বড়ই ব্যস্ত। মোড়ের সামনে যেতেই সাইকেলের চেন পড়ে গেল। মাঝ রাস্তা ঠিক করতে ইচ্ছে হচ্ছে না বলে সাইকেল থেকে নেমে গেল। সাইকেলের হাতে চালিয়ে হেঁটে হেঁটে যাবে ডিসিশন নিল। আসলে অরু তন্ময় ভাই এতটাই শান্ত কোনো কালই ছিল না। গম্ভীর এবং অশান্ত প্রকৃতির লোক তিনি। খুব কম কথা বলতো সে। দরকার ছাড়া তাকে বাড়িতে পাওয়া যেত না। সারাদিন নিজের বাবার বিজনেস দেখাশোনার দায়িত্ব নিয়ে রেখেছিল যেমন। কিন্তু তার পরিবর্তন ঘটেছে 2 বছর আগে। 2 বছর আগে ঘটনা তাকে একদম পরিবর্তন করে দেয়। অরু সেই পরিবর্তনের সৎ ব্যবহার করেছে। ব্যবহার বলে ভুল হবে হয়তো। অরু ছোট থেকেই এমন ভীষণ ব্যাকুল এবং চঞ্চল স্বভাবের। কোনো কিছু করতে গেলেই তার খিচুড়ি বানিয়ে ফেলে। এরই জন্য হয়তো সে সকলের আদরে। এই চঞ্চলতাকে সবাই একটু বেশি ভালোবাসে। রিকশা এলাকার মোড়ে থেমেছে। সাবিহা নেমে টাকা পরিশোধ করলো। রিকশার সামনে থেকে যেতে সে এগিয়ে চলল। যাবার পথে অয়নকে দেখল। দোকানের সামনে দাঁড়িয়ে নিজে সাঙ্গা পাঙ্গা নিয়ে ঠোঁটে সিগারেট গুছিয়ে ছিল। সাবিহাকে দেখে সেটা পিঠের পিছনে লুকিয়ে ফেলল। মুখের সামনে ধোঁয়াগুলো সরাতে ব্যস্ত সে। সাবিহা দেখেও না দেখার ভান করে এগোচ্ছে। অয়ন বন্ধুদের ফেলে সাবিহার পিছু চলে এসেছে। এক হাতে দূরত্ব রেখে সাবিহার পিছনে হাঁটছে। হুট করে ধীর কণ্ঠে গানের কয়েকটা লাইন গাইল। সাবিহা পাঁজরা থেমে গেল। অয়নও ভরকে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল। চোরের মতো এদিক সেদিক তাকাতে লাগলো। সাবিহা ঘুরে অয়নের সামনে দাঁড়ালো। বলো, তোমার সাথে কথা আছে, রাতে ছাদে থেকো। জি আচ্ছা। সাবিহা দ্রুত পায়ে চলে যাচ্ছিল। অয়ন বলল, ব্যাগগুলো আমি নেই, প্রয়োজন নেই। সাবিহা ব্যাগগুলো শক্ত করে ধরে এগিয়ে চলছে। পিছনে ঠায় দাঁড়িয়ে অয়ন। তারপর দৌড়ে আবারও সাবিহার পিছনে চলে এসেছে। এক হাত দূরত্ব বজায় রেখে হেঁটে চলছে। সাবিহা বাড়ির সামনে এসে দেখল অয়ন তার পিছু। তবুও কিছু বলল না। কেচিগেট খুলে ভিতরে গিয়ে আর চোখে দেখল অয়ন তার পিছু পিছু আসছে। সাবিহা রেগে বলল, ঘরে আসতে বলিনি? ও আমাকে ওর ইনভাইটেশন দিয়েছিল। বলো 9টায় চলে আসতে। ট্রিট দেবে নাকি এই মেয়েটা? সাবিহা হনহনিয়ে ভিতরে ঢুকছে। অয়ন হেসে সদর দরজার টপকে বেরিয়ে গেল। সে তো যাবে, তবে এভাবে নয়, ছাদ দিয়ে। পিছন পিছন বাড়িতে ঢুকেছে নেহাতি সাবিহাকে জ্বালাতে। এদিকে সাবিহা ঢুকে পিছনে ফিরে দেখল কেউ নেই। তাহলে কি মিথ্যে বলল ছেলেটা? ড্রয়িং রুমে সবাই বসে। অরু, রুভি, আকাশ, দীপ্ত সব কয়টা পেতে তার অপেক্ষায় বসে। সাবিহা দেখেই অরু লাফিয়ে উঠল। এক প্রকার নিজেকে ছুঁড়ে মারল তার শরীরে। টকটকে লাল নাক সাবিহার বুকে ঘষে বলল, কনগ্রাচুলেশন বাবুন। দীপ্ত দৌড়ে সাবিহার পা চেপে ধরেছে। আমাকে থ্যাংক ইউ দিবে না? থ্যাংক ইউ নুডলস, ইউ আর এ মোস্ট ওয়েলকাম। বাবা ফেরেনি না? অরু দীপ্তকে নিজের থেকে ছাড়িয়ে খাবারের জিনিসপত্রগুলো ড্রয়িং রুমে রাখলো। সাবিহা সুমিতা বেগম এক গ্লাস পানি নিয়ে আসলেন সাবিহার হাতে দিয়ে।
তার দিকে অফিসের ব্যাগ নিজের হাতে নিলেন। প্রশ্ন করলেন, খাবারগুলো গরম করে দিব? না চাচি, এগুলো গরম, মাত্র অর্ডার করে বানিয়ে এনেছি। আচ্ছা, এই তোরা সর, বসতে দে মেয়েটাকে। ওরু বলল, মা আমরা এগুলো নিয়ে ছাদে গেলাম, আড্ডা দিব। সুমিতা বেগম এই পাগলদের চক্করে পড়তে চায় না। আলগোছে চলে যাচ্ছিলেন। সাবিহা নিজে রুমের দিকে চাইল, গোসল নিয়ে তারপর সেও জয়েন হবে ভাই বোনদের আড্ডায়। এদিকে পার্টি থেকে ধরে নিজের সব জিনিসপত্র, প্রয়োজনীয় সব কিছু ছাদে নিচ্ছে অরু, রুবি এবং দীপ্ত। তাদের হাতাহাতি কাজে সব কিছু মুহূর্ত ছাদে আনতে পেরেছে। আর অলরেডি ছাদে আকাশ বসে। সে খুলল খাওয়ার জন্য বসে। খাওয়া দাওয়া শেষ, তাকে আর পাওয়া যাবে না। এসব আড্ডা তার জন্যই নয়। কিন্তু যখন পাশে বিল্ডিং থেকে লাফিয়ে এলো আকাশ, নিজের চিন্তা ভাবনা পাল্টালো। তারা দুজন মিলে আলাপ আলোচনা বিভোর। কিন্তু এক সময় জরুরি ফোন কল আসায় আকাশকে যেতে হবে। সাবিয়া যখন ছাদে এসেছে আকাশ চলে গেছে। আপাতত অরু, অয়ন, দীপ্ত এবং রুবি বসে। সাবিয়া অরুর পাশে বসলো। তখনই সাউন্ড বক্স ছেড়েছে দীপ্ত। একটা রোমান্টিক গান বাজছে। কোক সকলের জন্য গ্লাসে ঢেলে পিৎজা বক্স খোলা হলো। এমনি সময় হামলে পড়েছে। অরু পিৎজা স্লাইড মুখে ঢুকে কেশে উঠল। দীপ্ত কোকের গ্লাসে এগিয়ে দিয়ে বলল, তোমার কাশাকাশি যাবে না? যেভাবে বলছিস যেমন আমি সারাদিন কাশি। সারাদিন কাশো না তো গুরুত্বপূর্ণ সময়ে কাশতে কাশতে মানুষের মাথা গরম করে দাও। অরু এবার মুখ ভাঙালো। খাওয়া দাওয়ার মাঝে টুকটাক কথা চলছে। আড্ডা শেষ হতে খুব রাত হয়েছে। সাবিয়া সবাইকে জিনিসপত্র ধরিয়ে বলল, যা ঘুমিয়ে পড়। অরু আর চোখে কয়েকবার পিছু দেখে চলে গেল। অয়ন ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে, চাঁদ ঠিক তাদের মাথার উপরে। ঘন ঘন হাওয়া বইছে। সাবিয়া তার পাশে দাঁড়ালো। প্রশ্ন করল, আমার বয়স যেন আজ আর নিজেকে অপ্রস্তুত করে এনেছে। তাই এই প্রশ্নে হিমশিম খায়নি।